নিমতলা শ্মশানের কাছে পুরনো একটা বাড়ি, যেটা ব্রিটিশ সময় তৈরি, এখন ভগ্নপ্রায়। And this house is said to be haunted. One of the most haunted places in কলকাতা। এই বাড়িতেই আমাদের পিন্টুদা যায়। পিন্টুদার আগে দুটি ঘটনা আপনারা শুনেছেন। তো পিন্টুদা তার কিছু বন্ধুর সাথে এই বাড়িতে যায় রাত কাটাতে কৌতূহলের বশেই। এই বাড়িতে ঢোকা কঠোরভাবে নিষিদ্ধ, কিন্তু ঢোকার সময় তাদের দেখে ফেলে এক ভ্যানওয়ালা। উত্তেজনার বশে এই বাড়িতে যাওয়াটাই তাদের কাল হয়ে দাঁড়িয়েছিল। এটা গোটা রাত কতটা যে লম্বা হতে পারে, কতটা ভয়ঙ্কর হতে পারে, আজকের এই ঘোষলি কল রেকর্ডিংটা আপনারা শুনলেই বুঝতে পারবেন। মারাত্মক কিছু একটা তারা দেখেছিল, যা বর্ণনা করা খুবই কঠিন। যখন আপনারা এরকম কোনো বাড়ির মধ্যে ঢোকেন বা এরকম কোনো জায়গাতে প্রবেশ করেন, তখন আউটার ওয়ার্ল্ডের সাথে আপনার যে কানেকশন, সেটা এরা ছিন্ন করে দেয়, চোখের ওপর একটা পরদ ফেলে দেয়। সেরকমটাই ঘটেছিল। মারাত্মক ভয়ের একটা ঘটনা কিউরিওফাইটে আজকে আপনারা শুনতে চলেছেন। আজকের এই এপিসোডটা আপনারা কোথা থেকে শুনছেন সেটা কমেন্ট করে জানান। এবং উত্তর কলকাতা থেকে যারা শুনছেন তারা কি গেস করতে পারছেন এই বাড়িটা কোনটা? যদি পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। কিউরিওফাইটে আপনারাও যদি এরকম টাইপের ঘটনা শেয়ার করতে চান, এরকম একটা ঘোষলি কল রেকর্ডিংয়ে, তাহলে আমাকে যোগাযোগ করুন kiuriofite@gmail.com এই ইমেল আইডিতে, অথবা আমাকে ইনস্টাগ্রামে ডিএম করতে পারেন। ইভেন আপনার যদি কোনো স্পিরিচুয়াল হেল্প লাগে সেটাও জানাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যান এরকম হরর আপডেটস পেতে। ইভেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি এই বাড়িটার ফটোটাও পাঠাবো। তাহলে চলুন শুরু করছি কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটা হরর পডকাস্ট। ঘড়িতে বেলা ৩টে, বৃহস্পতিবার। আপনারা শুনছেন কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। সাথে রয়েছে আমি কৌস্তভ, আপনাদের আজকের হরর ডোজ নিয়ে। হ্যালো পিন্টুদা। হ্যালো, হ্যাঁ বলো কৌস্তভ। কেমন আছো গো? এই ভগবানের আশীর্বাদে, মায়ের আশীর্বাদে ভালোই আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি গো। বিষয়টা হচ্ছে, তোমার মা যখন মারা যান, মায়ের তোমার যখন শ্রাদ্ধ হয়ে নিয়ম ভঙ্গ চলছে, সেই সময় তুমি আমার সাথে প্রথম কন্ট্যাক্ট করেছিলে তোমার দাদার ঘটনাটা জানাবার জন্য। ঠিক, হ্যাঁ। এই দাদার ঘটনা তুমি যখন আমাকে জানাতে জানাতে এটাও বলেছিলে যে দাদা এখনো পুরোপুরি সুস্থ হননি, দাদার উপর দিয়ে এখনো বিভিন্ন জিনিসপত্র চলছে। কাল পরশু নাগাদ তুমি যখন ফোন করেছিলে, ফোন করে এটা জানালে যে তোমার দাদার অবস্থা খুব খারাপ, খুব খারাপ, মানে তুমি কিছু হাসপাতালে আছে, হাসপাতালে ভর্তিও ছিল। আচ্ছা, তার জন্য আমি তোমার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। বুঝতে পারছি। সেই ব্যাপারটা তো জানবোই শেষে, কিন্তু তার আগে আমার আরো একটা ইন্টারেস্টিং জিনিস লাগছে। তুমি এবং তোমার কিছু বন্ধু বান্ধব আমাদের নিমতলা শ্মশানের কাছে একটা বাড়ি আছে, বাড়িটা আই থিঙ্ক ব্রিটিশ আমলের আগেরও তৈরি হতে পারে। এটা মানে একদম ভাঙাচোরা, মানে একেবারে ভগ্নপ্রায়, একদম ভগ্নপ্রায়, এক্স্যাক্টলি। সেটা কিন্তু কলকাতার ওয়ান অফ দ্য মোস্ট হন্টেড প্লেস গুলোর মধ্যে একটা। ইভেন আমি যদি খুব ভুল না করি, ঠিক আছে, কিউরিওফাইটে এই বাড়িটার বিষয় নিয়ে এর আগে টলিউডের এক ফটোগ্রাফার ছিলেন তিনি, ঠিক আছে, তার একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। সেই ঘটনাটা তিনি শেয়ার করেছিলেন, এবং আমি যদি খুব ভুল না করি, তুমি বাড়ির ফটো তো পাঠিয়েছো, তোমরাও সেই রাতে ওই বাড়িটাতেই গেছিলে। আচ্ছা, মানে কি হয়েছিল না হয়েছিল এই পুরো জিনিসটা তোমার থেকে আমি জানতে চাই। কি হয়েছিল পিন্টুদা, আর কবেই বা গেলে ওই বাড়িতে? গেলাম মা মারা যাবার ঠিক কিছুদিন পর। ওই তোমার সঙ্গে যখন আমার দাদার ব্যাপারে ঘটনাটা বললাম, তার দিন 15-র মধ্যেই আমি গিয়েছিলাম। ওই ধারে কাছে আমার একটা বন্ধু থাকে, তো বন্ধুর সঙ্গে যোগাযোগ করতেই গিয়েছিলাম। তো বাড়িটা আমার চোখে পড়ে, তো বাড়িটাকে দেখেছিলাম। দেখে আমার তেমন সুবিধার মনে হয়নি, মনে হয়েছিল এই হন্টেড বাড়ি। তো আমি বন্ধুটাকে কি বললাম যে এই বাড়িটার ব্যাপারে কিছু বলতে পারিস? বলছে হ্যাঁ, এ মারাত্মক সাংঘাতিক বাড়ি, এর কথা বলিস। তো চল না একদিন ঘুরে আসি। কি করতে? দেখে আসবো।
কি আছে, ব্রিটিশ আমলের বাড়ি। তো আমার সঙ্গে সহমত হয়, মানে কষ্টে সহমত হয়। বলে ঠিক আছে যাওয়া যাক। তো কে কে যাব, তুই আর আমি? ও প্রশ্ন করলো। না না, আমরা 4-5 জন যাবো। তো আমরা আরো দুজনকে খুঁজলাম, তার মধ্যে একজন তো না বলে দিল, না যাব না। তো আর একজন খুব ইন্টারেস্টেড, তবে 3 জন কি যাওয়া উচিত হবে, এটা আমি বললাম। তো ওই বন্ধুটা বললো, ওই হিন্দিতে একটা কথাই আছে, 3 তিগারা কাম বিগারা। তো সেই ভেবেই আমি বললাম তো আরেকজনকে খোঁজা উচিত। তো তাকে অনেক রিকোয়েস্ট করলাম, চতুর্থ জন যে, সে তো যেতে ইচ্ছেই নয়, তার যাবে না। তো পরে ভাবলাম তাহলে 3 তিগারা কাম বিগারা কেন করব, তাহলে এক কাজ করি, এই তৃতীয় ব্যক্তিটাকেও বাদ দিয়ে দিই, তুই আর আমি চল। তাহলে আর বিগড়াবে না। তো বললো দেখি, তাহলে বলে দেখি। ওই তৃতীয় বন্ধুটাকে বলতে, সে তো ছাড়বে না, যাবেই। তোরা যাবি, তোদের সঙ্গে আমিও যাব, কেন যাব না। আমি দেখ ভাই এরকম 3 জন হচ্ছে, তাহলে এক কাজ কর, তুই ওর সঙ্গে তুই যা, আমি যাব না। বলছে না না বাবা, তা আমি যাবো না। তাহলে তুই ছেড়ে দে, আমি আরো যাই। সে শুনছে না, যাবি। তো চতুর্থর জন্য তো না বলে দিল। তো তারপর ওকে নিয়েই সে গেলাম, যাই দেখা যাক কি হয়, কি বিগড়ায়। তো আমাদের কাছে ওই 3 জনের কাছে 3টে মোবাইল আর একটা 4 ব্যাটারি টর্চ। তো আমি আমার ঘরে বলে গেলাম, আমি একটু বন্ধুর বাড়ি যাব, আজকে রাত্রে ফিরবো না, পরিকল্পনা মাফিক। তো ওই বন্ধুটি আবার ওর ঘরে ওর মাকে বলে দিল, এরকম পিন্টু আসছে, বাইরে একটা কাজের জন্য যাব, খবর আছে ঝাড়খণ্ডে, তো আমরা আজ রাতে যাব, রাত 10টা 25-এ ট্রেন হাওড়া থেকে। তো সেরকম চিন্তা ভাবনা করি আমরা বেরিয়ে পড়েছি। আমরা পরিকল্পনা করেছিলাম কলকাতার এদিক ওদিক ঘুরে নেবো, রাত্রিটুকু 2টো পর্যন্ত, 2:30টার সময় আমরা এন্ট্রি করব। তখন রাস্তাঘাট ফাঁকা হয়ে যাবে, কেউ থাকবে না, দেখারও কেউ থাকবে না, কারণ ওই বাড়িটায় কিন্তু প্রবেশ নিষিদ্ধ। হ্যাঁ, প্রবেশ প্রশাসন থেকে প্রবেশ নিষিদ্ধ। কোনো একটা ঘটনা ঘটেছিল, তুমি যেটা বলছিলে, আমার মনে হয় ওই ঘটনার পর থেকেই বোধহয় নিষিদ্ধটা হয়েছে। না না, এই ঘটনার আরো আগে থেকেই নিষিদ্ধ, কিন্তু আচ্ছা আচ্ছা, আমার যতদূর মনে হচ্ছে। আচ্ছা, তো নিষিদ্ধ আমি জানি, ও সেটাটি আমার বন্ধুটি বললো। ইভেন ওখানে একটা আগে পুলিশ স্টেশনও ছিল, আমি যদি খুব ভুল না করি। ঠিক, পুলিশ স্টেশন ছিল, এখনো নেট নেই, ওটা উঠে গেছে। হ্যাঁ, উঠে যাওয়াটারও কারণ রয়েছে, যাই হোক। হ্যাঁ, তো সেই চিন্তা ভাবনাই হলো, আমরা ওই বেরিয়ে পড়লাম। তো এদিক ওদিক ঘুরে হোটেলে খেয়ে রাত 2:30 নাগাদ আমরা ঢুকবো বাড়িতে। তো ঢোকার পথে কি হয়, বাড়ির গেটটির সামনে না ভ্যানালাগুলো এটা শুয়ে থাকে, ভ্যান চালকরা সারাদিন ভ্যান চালায় আর ওখানেই শুয়ে পড়ে। তো তার মধ্যে একটি ভ্যানালা ওর খুব ভালো চেনাশোনা। তো আমরা যখন ঢুকছিলাম ওই ভ্যানালাটা দেখতে পেয়ে গেছি, কোনো হয়তো ওই বাথরুম টাথরুম গেছিল, ও দেখতে পেয়ে গেছে। তো দেখতে পেতে ওকে বুঝিয়ে সুঝিয়ে ইশারা করে শুয়ে দিয়েছে, ও শুয়ে পড়েছে, চেনা জানা যেহেতু। তো আমরা ঢুকেছি বাড়িতে, ঢুকতেই প্রথমে একটি লোহার গেট হয় আছে, সে সর্বদাই খোলা, মানে সেটা আর বন্ধ করা যায় না বা খোলাও যায় না, কারণ গেটটি ক্রমশ, যেহেতু ব্রিটিশের বাড়ি, তো বাড়িটা ছিল অনেক নিচু, আর ক্রমশ দিনে দিনে আমাদের রাস্তা উঁচু হতে হতে, মাটি উঁচু হতে হতে এমন হয়েছে দরজার মেন গেটটা, লোহার গেটটা কিছুটা মাটিতে গেড়ে গেছে, মানে ঢুকে গেছে। তো অবশ্যই ওটা আর বন্ধও খোলা যায় না, ওই অবস্থায় পড়ে রয়েছে, কেউ বন্ধও করে না, খোলা অবস্থায় আছে। তো আমরা যখন বাড়ির গেট থেকে ভেতরে ঢুকে গেলাম, ঢুকে গিয়ে এবার বাড়ির, মানে ওটা তো মেন বাউন্ডারির গেট ছিল, ঢুকে গিয়ে একটু দূরেই 8-10 পা পরেই বাড়ির গেটটা, মেন গেট। ওখানে ঢুকতে গিয়েই, বাড়ি তো অন্ধকার, ঢুকতে গিয়েই প্রথমেই সিঁড়ি। আচ্ছা, সিঁড়িতে উঠতে যাব, দেখছি সিঁড়িটা এমন ভাবে শ্যাওলা, পায়ে পড়লো, স্লিপ করছে। তো এই বন্ধুটা টর্চ জ্বালিয়ে দেখলো পায়ের নিচটা একেবারে সবুজ হয়ে আছে, মানে শ্যাওলা পড়ে গেছে। আর উপরে ছাদ তো ভাঙা রয়েছে, বৃষ্টির জল টল পড়ে স্লিপ হয়ে গেছে, পা দেওয়া যাচ্ছে না। তো আমরা প্রত্যেকে জুতো টুতো পরেছিলাম। তো এবার উঠতে একটা স্টেপ উঠেছি, দূর থেকে দেখছি ওই দিকের বড় একটা জানলা আছে, ওই জানলাটা ওপেন, মানে দরজা নেই জানলার। তো চাঁদের আলো রীতিমতন ভেতরে পড়ছে। তো তখন আমরা দেখছি ওই চাঁদের আলোতে দূর থেকে
অন্ধকার জায়গায়, অন্ধকারের মধ্যেও যেন কালো একটা গোলপিণ্ড দাঁড়িয়ে রয়েছে। মানুষের আকৃতি নয়, একটা গোলাকৃতি, কালো, অন্ধকারের থেকেও মাংসপিণ্ডর মতো কিছু একটা। মাংসপিণ্ডের মতন গোল, কালো, মানে কালোর থেকেও কালো, মানে অন্ধকারের থেকেও কালো, একেবারে পিস কালো। তো আমরা তো দেখে প্রথমেই হৃৎপিণ্ড কেঁপে উঠেছে। পরিষ্কার দেখা যাচ্ছে কালোর থেকেও বেশি কালো। ও টর্চটা জ্বালাতে যাচ্ছিল, ওকে আমি হাতটা ধরে নিলাম, জ্বালিস না। তো আমরা তিনজনই একই সিঁড়িতে দাঁড়িয়েছিলাম। তো আমরা কি করলাম, তিনজন তিন সিঁড়িতে হয়ে গেল। তাহলে কি হলো, সিঁড়ির পাশ দিয়ে জায়গাটা ফাঁকা রইল। মানে কেউ যদি, তখন আমরা বুঝতে পেরে গেছি যে বাড়িতে আমরা গেছি, আমরা তো জানি এটা কি বাড়ি, তো সেই চিন্তা ভাবনা করেই গেছি। তো যদি কেউ পাস করতে চায় করতেই পারে। তো যখন আমরা একটা স্টেপ করে, আমি সবার প্রথম, তারপরে আমার ওই বন্ধুটা, তারপরে পিছনে তার বন্ধুটা, কি বলবো কৌস্তব, কালো ওই গোল পিণ্ডটা যেন পাশ থেকে ফাঁস করে বেরিয়ে গেল। আচ্ছা আচ্ছা। একটা হাওয়া, জোর একটা হাওয়া, ভিতরে কিন্তু বাড়ি, কোনো হাওয়া বাতাস কিছু নেই, যেন একটা হাওয়া, ঝোড়ো হাওয়া যেন বেরিয়ে গেল। তো আমরা আস্তে আস্তে উঠে পড়লাম উপরে। প্রথমটা খুব ভয় পেয়েছিলাম, হৃৎপিণ্ড কেঁপে উঠেছিল ভাই, এখনো গায়ে কাঁটা দিচ্ছে আমার। তো আমরা উঠে প্ল্যাটফর্মটায় দাঁড়ালাম, সিঁড়ি থেকে শেষ উপর দিকটা যে প্ল্যাটফর্মে, ওখানে গিয়ে দাঁড়ালাম। দাঁড়িয়ে বাঁদিকে বাঁক নিয়েছি, দেখছি সামনেই যেন একটা গোলাপিণ্ড। আচ্ছা 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 আচ্ছা। সঙ্গে সঙ্গে আমরা তিনজনই দেওয়ালে সেটে গেল। মানে পরিষ্কার ভেতরটা, জ্যোৎস্নার আলো শুরু হয়ে গেছে এরকম। একেবারে মানে 2:30টায় ঢুকেছি, 2:45 দিয়ে শুরু। 15 মিনিট আমাদের সময় লেগেছিল ওই সিঁড়ির সামনেটায় খালি দাঁড়াতে। উঠেছি, উঠে গিয়ে তাকেও সাইড দিয়ে দিলাম। মানে এই যে আমরা ঢুকে পড়লাম, ব্যাস, এবার আর আমাদের কোনো অসুবিধা নেই, দুজন মিলে যা করলো, আমরা উঠে পড়লাম। উপরে উঠেছি, ডান দিকে লম্বা যেমনি দালান থাকে, লম্বা দালান, বাঁ দিকেও লম্বা দালান। তিনজন দাঁড়িয়েছি, আমাদের কাছে মোবাইল টর্চ জ্বালিয়েছি, আর ওই বন্ধুটা 4 ব্যাটারিটা জ্বালিয়েছে। সোজা ফেলে দেখি, সোজা রাস্তা, এদিকে সোজা লম্বা ব্যালকনির মতো, যেটা লং বলে, ব্রিটিশ আমলের বাড়িতে যেটা থাকতো না, ওরকম, বুঝতে পারছো, ওরকম বাড়ি। এবার তারপরে পরপর ঘর। এবারে বাঁদিকে ঘুরে দেখি, এইদিকে যে দরজাটা মানে ঢুকবো আমরা, বাঁদিকে ঢুকে গিয়ে দেখি মনে হচ্ছে না, ওই দিকটা কিছু নেই, ফাঁকা। এদিকে ঘুরে দেখি, আমরা যেখান দিয়ে উঠে এলাম সেই সিঁড়ি আর নেই। আমরা তাহলে উঠলাম কোথা দিয়ে? মানে যে সিঁড়িটা দিয়ে উঠেছো সেই সিঁড়িটার পাচ্ছই না, সেই সিঁড়িটা আর দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে না এখানেই আমরা শেষ, এই যে দাঁড়িয়ে আছি এখানেই শেষ। তা আমরা তো এতক্ষণ উঠে এলাম, মনে হচ্ছে যেন যখন নিচে দাঁড়িয়েছিলাম সেই পরিস্থিতিতেই আমরা দাঁড়িয়ে রয়েছি। আচ্ছা 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 আচ্ছা, প্রথম সিঁড়িতে যখন দাঁড়িয়েছিলাম ওই জিনিসটা দেখতে পেয়েছিলাম। উঠে এসে প্ল্যাটফর্মে দাঁড়ালাম, ওখান থেকে সিঁড়ি আবার শুরু। তো এই সিঁড়ি থেকে যখন আবার দাঁড়ালাম, তখন আবার একটা হাওয়ার ঝোঁকা চলে গেল। পরের সিঁড়ি থেকে দাঁড়িয়েছি, দেখছি আবার যেই জায়গায় ছিলাম আমরা প্রথমে ঢুকে, সেই জায়গায় চলে এসেছি। মানে একদম মানে বাইরে থেকে যখন ভেতরে ঢুকেছো? হ্যাঁ, বাইরে থেকে মেন গেট থেকে যখন ভেতরে ঢুকেছি সেই জায়গায় মনে হচ্ছে না আবার চলে এসেছি। তো আমরা পিছন ঘুরে, মানে কি বলবো, আর যেতে ইচ্ছা করছিল না, ভয় পেয়ে গেছি ভাই। তখন পিছন ঘুরেছি, দেখছি যে সিঁড়িতে নেমে গেছিলাম সেই সিঁড়িটাও আর নেই। এই কেস করেছো। তারপর এবার তো নামবো কি করে? উঠতেই হবে। মানে ওই যে আমরা ঢুকে পড়েছি, এবার যে আমরা ধরা পড়ে গেছি, ব্যাস এই ধরাই পড়ে গেল। আর বুঝতে পেরে গেছি নাইট তো তাহলে আজকে আমাদের মরি বাছি করে এখানেই থাকতে হবে, যেরকম ভাবে হোক। তো আরো উপরের দিকে উঠে পড়লাম, দুতলায় চলে গেছি। দুতলায় গিয়ে ঘরগুলো খুঁজে বেড়াচ্ছি, কোন কোন ঘর। এক বন্ধু ওই ঘরে, এক বন্ধু ওই ঘরে, এক বন্ধু ওই, আবার একজন, তিনজন আবার এক জায়গায়। এরকম করতে করতে আমরা ঘুরছিলাম। এক সময় এমন এলো, আমি আর আমার বন্ধুটা এক জায়গায় হতে পারলাম, কিন্তু তৃতীয় বন্ধুটা আর ফিরে এলো না। এবার তৃতীয় বন্ধুটাকে খুঁজছি, কোথায় গেল।
তাকে এ ঘর ও ঘর খুঁজে বেড়াচ্ছি, পাচ্ছি না। হুম। দোতলায় উঠে পড়েছি, দোতলায় গিয়ে দেখি কিছু নেই, বন্ধুটা নেই, তাকে ডাকছি। হঠাৎ দেখছি এবার 2তলা থেকে 3তলার ঘরে গেছি, 3তলায় গিয়ে দেখি সমস্ত ফ্লোর ভাঙা। আচ্ছা আচ্ছা। হুম ফ্লোর গুলো সমস্ত দিনের পর দিন ওই পরিত্যক্ত হয়ে গিয়ে ভেঙে নিচের দিকে পড়ে গেছে। তো সেখানে তো আর কেউ আসবে, এর উপরে ছাদ, হুম এখানে তো আর ছাদে ওঠার সিঁড়িও ভাঙা। মানে ভাঙা বলতে পা দিতে পারবে না, পা দিলেই তুমি ধসে পড়ে যাও, এরকম ভাঙা। পুরোপুরি প্রায় ভগ্ন প্রায়। পুরোপুরি ভগ্ন, মানে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই মুহূর্তে সেখান থেকেও ভেঙে পড়ে যেতে পারি, হুম লাফালাফিও করতে পারছি না, মানে দৌড়াদৌড়ি যে করবো তাও করতে পারছি না। বন্ধুটাকে খুঁজছি, এর মাঝখানেই শুনতে পাচ্ছি কে যেন ছাদে পায়চারি করছে। ছাদে মানে ভাঙা ছাদে? ভাঙা ছাদে পায়চারি করছে, সিঁড়িটা ভাঙা, ছাদটায় আমরা যেতে পারিনি, কিন্তু 3তলার যে ফ্লোর, 3তলার ফ্লোরটা পুরো ভাঙা। হুম। মানে প্রতিটা ঘরের মাঝখানেই ভেঙে ধসে পড়ে গেছে, 3তলা দিয়ে 2তলায় ভেঙে পড়ে গেছে। এবং আমরা 3তলায় দরজার সামনে কিনারায় দাঁড়িয়ে আছি, আমরা বন্ধুকে খুঁজতে গেছিলাম, কিন্তু টর্চ জ্বালিয়ে দেখছি এগুলো সব ভাঙা। তাহলে এই যাবে কোথায়? দেখে মনে হচ্ছে এখন ভাঙা নয়, অনেক আগেকার ভাঙা, আর যদি ভাঙতো এখন আমরা আওয়াজও পেতাম, হুম হুম। আওয়াজও হয়নি। তো বন্ধুটাকে খুঁজছি, পাচ্ছি না, মনে হচ্ছে যেন ছাদের মধ্যে কে হেঁটে বেড়াচ্ছে। একে বললাম বন্ধুটাকে, কি রে ছাদে কি করে চলে গেল? ওই দেখছিস না সিঁড়িটা ভাঙা, যাবে কি করে ছাদে? এখানে তো পা দিলেই ভেঙে পড়ে যাবে এক্ষুনি। আওয়াজ হচ্ছিল পাশের ঘর থেকে শুনতে পাচ্ছি যেন কেউ ঠক 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 একটা রিদিমে আওয়াজ করে যাচ্ছে। আচ্ছা। কমও নয় বেশিও নয়। আমরা মনে করলাম হয়তো এই ঘরে হাঁটাচলা করছে, কিন্তু হাঁটাচলা করলে বাঁ পায়ের স্টেপ ডান পায়ের স্টেপ আলাদা আলাদা পড়বে, আলাদা আলাদা আওয়াজ হবে, কিন্তু এখানে এক স্টেপেই চলছে। তাহলে কেউ কি হাতুড়ি পেটাচ্ছে? হুম কিন্তু হাতুড়ি পেটালেও তো একই জায়গায় মারতে পারবে না, একটু এদিক ওদিক হবে, তাতেও আওয়াজ পরিবর্তন হবে, সলিড জায়গা ফাঁপা জায়গা, কিন্তু একই আওয়াজ। এই আওয়াজটা কে করছে তাও খুঁজে পাচ্ছি না। দেখো এখনো পর্যন্ত কিন্তু আমাদেরকে কোনো রকম টর্চার করেনি, হুম। মানে তুমি ফিলিংসটা পাচ্ছ? পুরো ফিলিংসটা শুধু দিচ্ছে আমাদেরকে। আমাদেরকে না ঠেলে ফেলেছে, না মেরেছে, না কিছু করেছে, এখনো পর্যন্ত নয়, জাস্ট হাওয়া দিয়ে সাইড দিয়ে বার করে দিয়েছে। তো বন্ধুটাকে আগে খুঁজে বার করি, তারপরে অনেক তন্ন করে খুঁজে গিয়ে দেখছি বন্ধুটা এক কোনায় পড়ে রয়েছে, একটা ঘরের আর এক কোনায় পড়ে রয়েছে। তো ওকে আমাদেরকে একটা জলের বোতল নিয়ে গেছিলাম আমরা, একটাই জলের বোতল ছিল, ওকে একটু চোখে মুখে জল দিয়ে তুললাম। তো বলছি ওই দেখ না পাখা, দেখি হ্যাঁ একটা পাখা গো, ওখানে পাখা রয়েছে? হ্যাঁ একটা রুমে শুধু একটাই পাখা রয়েছে। বলছে ভালো করে দেখ এই পাখায় কে ঝুলছে, দেখ ঝুলছে, কে ঝুলছে, দেখ না কে ঝুলছে, দেখ না। তুই তো বেশি মাথা খারাপ করে দিবি রে, আরো ঘাড় ঘুরিয়ে দেখছি সত্যি সব ঝুলছে। হ্যাঁ একজন পাখায় ঝুলছে। মানে ওই তৎক্ষণাৎ ওই সময় আমরা ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছি, 3 জন মিলে ওকে টানতে নিয়ে এসেছি, অসুস্থ হয়ে পড়েছে। তো একটা ঘর, 2তলায় আমরা আবার চলে এসেছি, একটা ঘর বেশ ভালো ছিল, তো এই ঘরেই আজকে আমরা থাকবো, কোথাও বেরোবো না। কিন্তু ঘরের দরজা নেই তো, শুধু ঘর। ওই ঘরের মধ্যে আমরা প্রায় 3:30 অব্দি ছিলাম, 3:30 এরকম, 3:30, 3:15, 3:30 এরকম হবে। হঠাৎ দেখছি চিৎকার চেঁচামেচি, কে চিৎকার করছে এত রাতে? মানে বাড়ির ভেতরে মানে কোনো দুর্ঘটনা ঘটলে, ধরো কেউ মারা গেছে বা কারোর অ্যাক্সিডেন্ট হয়েছে, যেমন সবাই ফ্যামিলির লোক সব চিৎকার চেঁচামেচি করে না, কি হলো আমার ছেলের আমার মেয়ের, ওই রকম ধরনের, মানে যাকে বলে মরা কান্না,
চিৎকার চেঁচামেচি শুরু হয়েছে। কোথা দিয়ে চিৎকার করছে, কারা চিৎকার করছে? আর চিৎকারটা সাধারণ নয়, মানে মানুষের চিৎকারের মতো নয়, মানে মানে সরু গলায় চিৎকার, কান্না এরকম। কেউ হাসছে, আবার কে হাসছে কে কাঁদছে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু হুলুস তুলুস মিটেছে। তো বন্ধুরা বললো, কি রে ভাই এসব কি হচ্ছে? বন্ধুরা বলছে, কান পেতে শুনি, দাঁড়া কি হচ্ছে। হঠাৎ করে কান্নাটা বন্ধ হয়ে গেল, সব নিস্তব্ধ। ভাবলাম আমরা কি ভুল শুনলাম? বন্ধুরা, কি রে তুই শুনেছিস? বলে, হ্যাঁ আমি শুনেছি। তুই শুনেছিস? হ্যাঁ শুনেছি। তাহলে হঠাৎ চুপচাপ হয়ে গেল, মানে আবার মনে হচ্ছে না এখন রাত, একটু আগে মনে ছিল না হইচই হইচই দিন হয়ে গেছে, রাত। বন্ধুটাকে বললাম, কি করা যায় ভাই, এখন তো বেরোতেও পারছি না, আমরা বাড়িও যেতে পারবো না, এখানে নামতে পারছি না। ওই বন্ধুটা বললো কি, চল এই জানলা থেকে জাম মারি বাইরে। কি বলছিস তুই? 3 তলা দিয়ে বাইরে পড়লে কি বেঁচে থাকবো? কি করবো, এখানে থাকলেও তো সেই মরে যাবো। বলতে না বলতেই যেই ঘরে আমরা একটু আগে বসেছিলাম, বেরিয়ে এসে কথাগুলো বলছিলাম, আওয়াজ খুঁজছিলাম কোথায় আওয়াজ হচ্ছে, সেই ঘরের দরজায়, মানে 3 তলার দরজা, কে যেন দাম দাম দাম, 3 তলার যে জানলাটা, একটা পাল্লা নেই, একটা পাল্লা রয়েছে, একটা পাল্লাকে যেন কে দাম 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 মারছে, বুঝলেন? তো বলছি, কি ব্যাপারে অত উঁচুতে দরজা, এতটা হাওয়াও দিচ্ছে না। পিছন দিকে ঘুরে গিয়ে দেখি একটা অশ্বত্থ গাছ, পুরো ওই আমাদের ওই যেই ঘরে ছিলাম অত দূর পর্যন্ত ঘিরে গাছটা রয়েছে মাথার উপর। এমনিতে বিল্ডিংটার চারদিকে গাছই গাছ রয়েছে, কিন্তু এই গাছটা যেন একটু বেশি উঁচু, আর বিল্ডিংটাকে যেন অনেকটা পরিমাণে ঢেকে রেখেছে। তো এই বিল্ডিং এর মানে ওই কোনার দিকটা যে গাছটা, মনে হচ্ছে যেন ডালটা ধরে কেউ দরজায় মারছে। আমরা দেখতে পাচ্ছি ডালটা কিন্তু নড়ছে। ওই দিকের যে একটু হালকা, মানে বেশি মোটাও নয় পাতলাও নয়, ওই ডালটা যেন দরজায় ঝাপাট 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 মারছে, তাতে দরজাটা এমন হচ্ছে। কিন্তু হাওয়া বাতাস কিছু নেই। ওই ডালটা কেন মারবে এই জানলার দরজাটাতে, পাল্লাটাতে, সেটাও আমরা খুঁজে পেলাম না। এই যে ঘরে ঢুকে গিয়ে পাল্লাটা দেখছি, কেউ নেই, গাছের ডালও নেই, কিন্তু আমরা বাইরে থেকে দেখছিলাম গাছের ডালটা নড়ছিল। তখন আমরা বুঝতে পারলাম, তাহলে এই যে ঘুরছে সে বাইরে গিয়ে ওটা করছে গাছের ডালে, মানে রীতিমতন গাছ, ছাদ আর 3 তলা ঘুরে বেড়াচ্ছে। আর একজন নয়, একের অধিক, অনেক, একের অধিক। মানে এটা কি করতে পারছিলাম একদম ওই যে একটু আগে যে চিৎকার চেঁচামেচি, কান্না কাটি, হলুস থুলুস, সবাই, অনেকজন। তো এই করতে করতে 3:30 বেজে গেল। আমরা মোবাইল দেখলাম 3:30 বাজে। আমরা তো ঠাকুরকে ডাকছি, তারা মা কোনো মতে সকাল করো, কোনো মতে এখান থেকে বার করো। এই ভাবতে ভাবতে যেইখানটায় ওই বন্ধুটা দেখেছিল না, পাখাটা ঝুলছিল, ওই বন্ধুটা ফের আবার ওইখানে চলে গেছে, আমাদেরকে ডাকছে চিৎকার করে করে, মোবাইল জ্বালিয়ে। ওই জায়গায় পাখাটা কোথায় গেল? এই পাখাটা ছিল না এক্ষুনি। আমরা উপরে দেখে প্রস্তাব, পাখাও নেই, যেটা দিয়ে ঝুলছিল সেও নেই, তো পাখাও নেই, বুঝলে? তখন তখন তাহলে আমি বন্ধুটাকে বললাম, এখানে পাখা ছিল, ঝুলছিল, তাহলে ওই ঘরটাতে তো পাখা ছিল না, চল গিয়ে দেখি ওইখানে মনে হয় পাখাটা গেছে। মানে আমরা যেন কেমন হয়ে গেছি তখন। হ্যাঁ, গিয়ে দেখি প্রস্তাব সত্যি ওখানে পাখাটা রয়েছে, এই পাখাটা ওখানে রয়েছে। তাহলে কি আমরা ঘর ভুল করছিলাম? তাহলে কি আমরা প্রথমে ওই ঘরে দেখেছিলাম? সেই পাখাটা কেউ ঝুলছিল গো? মানে যেই পাখাটা এই ঘরে ছিল, যে পাখাটায় ঝুলছিল যেটা, সেটা ওই দিকে গিয়ে ঝুলছে। মানে ঝুলছে, মানে কাউকে একটু ঝুলে থাকতে দেখতে পাচ্ছ? হ্যাঁ, সে ঝুলছে, পাখাতেই ঝুলছে। তা আমরা কি ভুল করলাম? একটু আগে যখন এইখানে দেখছিলাম, বলে এই দেখ, এই ঘরটা ভাঙা ছিল, এই ঘরটাই তো এটা, তাহলে ওই ঘরটাও তো ভাঙা, তাহলে কোন ঘরে আমরা ছিলাম? কিন্তু দেখো সাইড তো অপোজিট রয়েছে না, আমরা গেছিলাম বাঁ দিকে, ওইটা দেখতে পেয়েছিলাম, এখন গেছি ডান দিকে, এটা দেখতে পাচ্ছি।
তার মানে আমাদের সঙ্গে রীতিমতন এই ধন্দটা চলছে। ব্যাস এই কথা ভাবতে ভাবতে মারলো এক চর আমার ওই চর মানে? বন্ধুটাকে। কে যেন এক চর মারলো, আচ্ছা। মানে যে বন্ধুটা মানে অজ্ঞান হয়ে গেছিল, সেন্সলেস হয়ে গেছিল, ওই বন্ধুটাকে কে যেন এক চর মারলো। দেখো মিথ্যে কথা বললে আমরা তবুও বিশ্বাস করে নিতাম যদি না আওয়াজটা শুনতে পেতাম। চরের আওয়াজটা ঠাসিয়ে চরটা পড়েছে, হ্যাঁ, ওর গালে, মানে আমরা বিশ্বাস করতে বাধ্য, আওয়াজ হয়েছে, চরের আওয়াজ। ঘুরে দেখছি নেই কেউ। ও বলছে দেখেছিস কে আমাকে চর মারলো, তুই মেরেছিস? না আমি মারিনি ভাই। ও বলছে আমি না। দেখেছিস, দেখ চরটা কি জোরে মেরেছে। টর্চ জ্বালিয়ে গালে দেখছি লাল পুরো ছিঁড়ে দিয়েছে, 4টে আঙুলে মুখের পুরো ছেঁড়া একদম, এদিকে ঠোঁট পর্যন্ত চলে এসছে। এই মারধর শুরু হলো গোস্তাব। আচ্ছা। এই মারধর শুরু হলো, 15-20 মিনিট আমাদেরকে টর্চার করেছে। প্রথমে আমাদেরকে কিচ্ছু বলেনি, আমাদেরকে জাস্ট হাওয়া বাতাস দিচ্ছিল, তারপরে এই ঝুলন্ত অবস্থা দেখালো, ব্যাস আমাদেরকে ধন্দের মধ্যে ফেলে দিয়ে এই ঘর এই ঘর ও ঘর ও ঘর করতে করতে মারধর শুরু করলো। একবার ওকে মারলো, একবার আমাকে ঠেলে ফেলে দিল, মানে কোনো মতে আমাকে তো ফেলে দিচ্ছিল, যেই ফ্লোরটা ভাঙা ছিল না ওই ধারে দাঁড়িয়েছিল, আমাকে ফেলে ভেতরে ঢুকিয়ে দিচ্ছিল, ঠেলে ফেলে দিয়েছিল। যাই হোক আমি দরজার যে ফ্রেম হয় ফ্রেমটা ধরে নিয়েছি। আগেকার না কি হয়, ওদের ওই খিল লাগাতো দরজায়, তো আমার ঘরে যেহেতু খিল লাগানোর জায়গা আছে বলে আমি বুঝতে পারলাম ওখানে দেখে, ওই লোহার, এই মোটা লোহার ওই এল মাফিক করা আছে, বুঝেছো তো? দুই ফ্রেমে এল লাগানো আছে, মানে দরজার কাঠের একটা খিল, এই এল থেকে ওই এল পর্যন্ত দেওয়া থাকতো, মোটা লোহার এল। মানে কি বলবো তোমাকে, ওই এল মানে বুঝতে পারছো তো, দেওয়ালে, হ্যাঁ লোহাটা, হ্যাঁ ওরকম এল। ওইটা আমি ধরে নিয়েছি বলে আমি পড়লাম না, নইলে আমি পুরো নিচে পড়ে যেতাম। তবে যাই হোক আমাকে ঠেলে ফেলার চেষ্টা করলো। আমার ওই বন্ধুটা, আমার যে নিজের বন্ধুটা, হঠাৎ করে দেখি ওই বন্ধুটা নেই। কি করেছে না, প্রথমে ও ছিল না, তারপরে এ নেই। আমরা আবার দুজন মিলে ওকে খুঁজছি, এ কোথায় গেল? ও বাবা, গিয়ে দেখি একে গলায় কি যেন ফাঁস দিয়ে জানলার সামনে আটকে রেখে দিয়েছে। ফাঁস দিয়ে? কি বল? হ্যাঁ গলায় ফাঁস দিয়েছে, ও গোংড়াচ্ছে, হ্যাঁ মানে গলায় চাপ পড়লে যেমনি গোঙানি হয় ওই গোংড়াচ্ছে। গিয়ে দেখি টর্চ জ্বালিয়ে দেখি ও গোংড়াচ্ছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ওর, খালি মুখ দিয়ে গোঙানি আওয়াজ। ওকে টেনে নিয়ে দেখি ওই গাছের যে শিকড় দেওয়াল থেকে বেয়ে আছে, ওই শিকড় ওর গলায় জড়ানো। আচ্ছা আচ্ছা। শিকড়টাকে টেনে ভালো করে খুললাম, খুলে দেখছি ওকে জীবনটা যায়নি, কিন্তু একদম নিস্তেজ হয়ে গেছে। ওখানে জল টল খাইয়ে কোনো মতে ওখান থেকে সরিয়ে নিয়ে এলাম। আবার গেটের সামনে এসেছি, নিচে নামবো, কোস্তাব সিঁড়ি নেই, নামবো কোথায়? পুরো ট্র্যাপড হয়ে গেছো একেবারে, সিঁড়ি নেই, কি করে নামবো? উপরে উঠতে যাচ্ছি, ছাদের সিঁড়িটা ভাঙা, ছাদেও যেতে পারছি না, আর ছাদে গিয়ে করবোটাই বা কি? ও তো আরো দলদলের মধ্যে ঢুকে যাব। আমাদের মস্তিষ্ক কাজ করছে, কিন্তু আমাদের পরিস্থিতি কাজ করছে না, আমাদের পজিশন কাজ করছে না। তারপরে দেখছি নিচে পালাতে যাব, দেখি সিঁড়িটা ভাঙা, সিঁড়ি নেই, পুরো ব্ল্যাঙ্ক, সিঁড়ি নেই। যেমনি ছাদে ওটা সিঁড়ি ভাঙা, তবুও চেষ্টা করতাম, কিন্তু নিচে নাবার সিঁড়ি নেই, যেখান দিয়ে উঠে এলাম নেই, সেটা নেই। জানি না আমাদের চোখে কি ধুদ্রু ফুল দেখছিলাম কিনা, কিন্তু নেই। টর্চ জ্বালিয়ে দেখলাম নেই। ওই ফ্লোরের মতন ভাঙা, একদম খালি হাওয়া। আবার ব্যাক করলাম ওই রুমে, এই রুম থেকে কোথাও বেরোবো না, বেরোবো না বললে হবে, ওরা তো বার করবে। ভেতরে রুমে রয়েছি, পাশের ঘরের দেওয়াল থেকে হাম্বর পেটাচ্ছে, দাম 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 ঘোড়া, বড় বড়, দেওয়াল কাঁপছে। বাইরে বেরিয়ে গিয়ে দেখি কোনো হাম্বর চলছে না, কিছু চলছে না। ব্যাস আমি ওদিকে গেছি, আমি একাই গেছিলাম দৌড়ে, আবার ভয়ে দৌড়ে পালিয়ে এসে দেখছি এই দুজন নেই।
আমি যেখান থেকে দৌড়ে ওইখানে দেখতে গেলাম এদেরকে ছেড়ে, দৌড়ে এসে দেখি এরা এরা নেই, গায়েব হয়ে গেছে। এরা গায়েব হয়ে গেছে। আমার তো ভয় পেয়ে গেলাম, আমার ভয় লেগে গেল, যার সাহস কোথায় চলে গেল। হুম মানে প্রতি মুহূর্তটা হচ্ছে কেমন বলতো, তুমি একটা অ্যাক্টিভিটি করছো, পরক্ষণে তোমার মনে হচ্ছে না ওটা আমি ভুল করলাম। ওই যে যেমন আমি বন্ধুটাকে ছেড়ে ওটা দেখতে গেলাম, তো ফের রিটার্ন ব্যাক করে এসে দেখি বন্ধু নেই, মানে কি তাহলে আমি ভুল জায়গায় চলে এলাম, হুম। এটাই তো প্রমাণ হয়। বা ওটা কোথাও চলে গেছে। হ্যাঁ, কিন্তু সর্বপ্রথম আমি তো এসে দেখছি ওরা কোথাও চলে গেছে, কিন্তু তার পরক্ষণে ভাবছি কি আমি ভুল জায়গায় চলে এলাম। মানে ওরা যেখানে বসে আছে আমি হয়তো সেখানে যেতে পারিনি, রাস্তা ভুল করেছি, এটাই ভাবছি। এটা আমাদের কিন্তু প্রথম থেকেই শুরু হয়েছে আমাদের সঙ্গে। ওই যে বলছিলাম না, সিঁড়িতে উঠে মনে হচ্ছে না আমার আর সিঁড়ি নেই, তাহলে কি আমরা ভুল সিঁড়িতে উঠলাম? প্রথম দিয়েই শুরু, মানে ব্যাপারটা পুরো ভুল ভুলাইয়া। হ্যাঁ, ভুল ভুলাইয়া চলছে, এটা করছি ভুলিয়ে দিচ্ছে, ওটা করছি ভুলিয়ে দিচ্ছে। তবে দুজনকে খুঁজছি, এই কোথায় গেলি রে, কোথায় গেলি রে, কোনো সারা শব্দ নেই। আমার হাতে মোবাইলের টর্চ রয়েছে, আমি জ্বালাচ্ছি, কিছু দেখতে পাচ্ছি না। এ বাবা, পরক্ষণে ঘুরে দেখি কি যেখানে ওরা বসেছিল সেখানে বসে আছে। মানে বুঝতে পারছি আমি কি বলছি? ও গোলক দাদা। গোলক দাদা গেছে, আমি দৌড়ে এসে ওদেরকে খুঁজছিলাম, দেখি নেই। আবার অন্যদিকে খুঁজতে গেছি, ঘুরে এসে দেখি ওখানেই বসে আছে। আমি কি রে ভাই, তোদেরকে আমি খুঁজছি খুঁজি, এখানেই তো বসে আছিস, তুই তো ফিরে আসছিস না। আমরা ভাবছিলাম তোকে খুঁজতে যাবো, যা আসতাম, এ কি বলিস? তাহলে আমি তোদের কাদেরকে খুঁজছিলাম এতক্ষণ? মানে পরিস্থিতি বুঝতে পারছো কোস্তাব, কোন জায়গাটা ফেসে গেছি? শুধু চোখের জল বেরোতে বাকি ছিল ভাই। হ্যাঁ, ওই যে বলে না যে রাশি ভারী হালকা, এসব কিচ্ছু না। ওইসব পরিস্থিতিতে পড়লে নয়, সিংহ রাশিও বেরাশি হয়ে যাবে ভাই, এই যা পরিস্থিতি। দেখো, যতই ভারী রাশি থাক যাই থাক, প্রাথমিক ভয় তো হবে। দেখো, ওই যারা এনটিটি যারা রয়েছে, জানি না, আমি তো এখনো সেরকম পরিস্থিতিতে যাইনি, জানি না তারা কি ভাবে। তারা হয়তো এরকম ভাবে যে কি সিংহ রাশি এর পাশে যেতে পারবো না, বা তুলা রাশি একে তাড়াতাড়ি ধরতে পারবো, এরকম কি ভাবে? আমার তো মনে হয় না, ভারী রাশি হালকা রাশির কনসেপ্টটাও ঠিক না। না, ঠিক না, সত্যি ঠিক বলেছো, ঠিক নয়। কেন, ওদের কাজ যেটা সেটাই করবে, যে তুমি ভারী হও চা হালকা। তো ও কি করে বুঝলো যে আমার বন্ধুটাকে চর মেরে দিল ওর হালকা না ভারী? যাই হোক, আমাকেও ঠেলে ফেলে দিয়েছিল, ও কি করে বুঝেছিল আমি কি? তো আমি এসে দেখি ও বসে আছে, ওকে বললাম, বলছে আমরা তো অনেকক্ষণ দিয়ে বসে, তোর আশায় বসে, তুই আসবি, তুই আসছিস না, আমরা ভয় এখান থেকে একা যেতেও পারছি না। তাহলে দিক দিয়ে বেরিয়ে, তাহলে বেরিয়ে তাড়াতাড়ি বেরিয়ে, ঘর থেকে বেরিয়েছি আর একটা পাশের ঘরে গেছি, বুঝেছো তো? পাশের ঘরে গেছি, যে ঘরে একটু আগে দেখে গেলাম না ঝুলছিল ফ্যানটায়, ও বললো এই ঘরে তো ওইটা ঝুলছিল রে, চল না দেখি না। গিয়ে দেখি ওইখানে আর ফ্যানটা নেই, ও আর ঝুলছেও না। তাহলে ফ্যানই নেই ঘরে আর, ওই একটা ফ্যান যেটা ছিল খালি এদিক ওদিক ঘোরাচ্ছে, আর ওই ফ্যানের মধ্যে ঝোলাচ্ছে। তারপরে এই করতে করতে মোটামুটি 4:30 বা 4টে বাজতে 10 মিনিট বাকি, তখন দেখছি এইগুলো, এই অ্যাক্টিভিটি গুলো বন্ধ হয়ে গেল, আস্তে 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 অ্যাক্টিভিটি গুলো বন্ধ হচ্ছে। মানে আর কান্নাকাটিও হচ্ছে না, চিৎকার চেঁচামেচিও হচ্ছে না, কিছু হচ্ছে না। আমরা স্থির হয়ে গেলাম। এবার আমার মাথায় একটা জিনিস ঢুকেছে, এই কি বলে না, এই ব্রহ্ম মুহূর্ত, হ্যাঁ, সেই সময়টা চলে এসেছে, 4:30 বাজে। এই জন্য এগুলো বন্ধ হচ্ছে, আস্তে আস্তে বন্ধ হলো। ঠাকুরকে ডেকে যাচ্ছি, শুধু ঠাকুরের নাম, ভগবানের নাম নিচ্ছি, বজরংবলী নাম নিচ্ছি, নিতে নিতে পুরো স্বাভাবিক হলো। একটু একটু আলো আলো বেরোচ্ছে, 4টে বাজে। তখন ওই আমরা সিঁড়ি কাছে এসে দেখি প্রস্তাব সিঁড়ি আছে। আচ্ছা, তখন টর্চে, তখনও তো অন্ধকার বাইরে, টর্চের আলো ফেলে দেখি সিঁড়িটা আছে। সিঁড়িটা দিয়ে নামলাম, ভালোভাবে নামলাম, পরিষ্কার, কোনো অসুবিধা নেই, 3জনই। কিন্তু আমাদের 3জনের হালাত খুব খারাপ। আমরা যখন মেন গেটের সামনে এসেছিলাম, ভ্যানওয়ালাটা
বেচারা আমাদের জন্য অপেক্ষা করছিল। ওই ভদ্রলোক জানতো যে এরা ফিরে আসবে, কিন্তু কিভাবে আসবে জানি না। সে বলল, हमको पता है आप लोग आ सकते हो, लेकिन कैसा हालत में आओगे ये हमको पता नहीं था। তো ওই বন্ধুটা বললো, কেন? ওর নাম বলবো না, যাই হোক, বললো, কেন দাদা, কেন এই কথাটা বলছো? বলছে, আমি সব দূর থেকে দেখতে পাচ্ছিলাম তোমাদের টর্চের আলো। তুমি দেখতে পাচ্ছিলে টর্চের আলো? বলছে, হ্যাঁ আমি দেখতে পাচ্ছিলাম, আমি সারা রাত জেগে আছি, তোমরা ভেতরে গেছো, আমি কি করে ঘুমাবো? আমি সারা রাত দেখতে পাচ্ছি তোমাদের টর্চের আলো ভেতরে ঘুরছে, কিন্তু আমি যেতে পারছি না। তো আমি বললাম, জানেন দাদা, আমরা কিন্তু ভেতর থেকে বাইরেটা দেখার চিন্তা করছিলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম না। বলছে দেখতে পাবে না তো, ওরা পর্দা দিয়ে দেয়। কেমনি পর্দা? বলছে তোমাদের চোখে পর্দা দিয়ে দেবে, ধুন্দলা করে দেবে। আচ্ছা, আছে কিন্তু দেখতে পাবে না। হ্যাঁ, এটাই তো হচ্ছে আমাদের ভিতরে। বলছে, হ্যাঁ তোমাকে দেখতে দেবে না, তোমাকে এইটা দেখবে এটা হবে, ওটা দেখবে এটা হবে, এরকম তোমাদেরকে ঘোরাবে। আজ পর্যন্ত এই কারণে কেউ ঢুকতে পারেনি। তো তোমরা কি করে রাত্রিটা কাটিয়ে দিলে? বাবু তাড়াতাড়ি ঘরে ফিরে যাও, ঠিক আছে? তখন বন্ধুরাকে বললাম, দেখ ভাই, এত তাড়াতাড়ি ঘরে ফিরে আসবো, ঘরে কি বলবি? তো কি করলাম, ওকে বললাম, চল আমার ঘরে তো বলিনি ঝাড়খণ্ডে যাচ্ছি, চল আমার বাড়ি চল। তিনজন মিলে আমার বাড়ি চলে এলাম। কলকাতা দিয়ে আমার বাড়ি, ওখান থেকে বাস ধরে আমার বাড়ি চলে এলাম। আমার বাড়িতে সারাটা দিন খাওয়া দাওয়া করে দুবেলায় ঘুমিয়ে বিকাল বেলায় ওরা। আচ্ছা, তোমরা বাড়ি ফিরে এলে, ঠিক আছে, হ্যাঁ বাড়ি ফিরে আসার পর কোনো আফটার এফেক্ট হয়েছিল? হ্যাঁ, মারাত্মক এফেক্ট। ওই যে আমার বাড়ি এলাম, আমার বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম, দুপুরবেলাটা ঘুমোলাম, তিনজনই ঘুমিয়েছি দুপুরবেলায়। কিন্তু ওই ঘুমন্ত অবস্থায় যে আমার বন্ধুটা, যার বাড়ি আমি গিয়েছিলাম, ঘুমন্ত অবস্থায় ও কেঁপে কেঁপে উঠছিল। এটা বলছে আমার বাড়ির লোক, আমিও তো তুমি একটা জিনিস বলো, এই যে একটা বন্ধুর গালে চড় মেরেছিল, হ্যাঁ দাগটা তো ছিল? হ্যাঁ, কেটে গেছিল রীতিমতন। সেটা দেখে কেউ কিছু বলেনি? না, আমার ঘরে জিজ্ঞেস করেছিল এটা কি করে কেটেছে গো। তো আমি বললাম, ইয়ার কি করতে করতে এভাবে গালটা ধরেছি, আমার নখটা লেগেছে, আমি বলেছি। তো আমার ঘরের লোক বললো, তোমার নখ তো এত বড় নয়, কি করে হবে এটা? আরে আঁচড় লেগে গেছি, ছাড়ো না। তো এইভাবে বলে কাটিয়েছি। তো যাই হোক, আমার ঘরে সুতল ছিল, এসে আগে সুতল দিয়েছি জায়গাটায়, কিন্তু আমরা তো জানি যে ওটা কি হয়েছিল, সুতল দিয়েছি। তো তারপরে ওকে বাইরে নিয়ে গিয়ে একটা টক্সাইড ইনজেকশনও দিয়ে দিয়েছি, যদি কোনো সাইড এফেক্ট হয়ে যায়। তো দুপুরবেলা খেয়ে দিয়ে আমরা শুয়েছি। তো আমরা তিনজনেই ঘুমোচ্ছিলাম। তো আমার ঘরের লোক বললো, ও নাকি যে বন্ধুটাকে মানে ধাক্কা দিয়েছিল, মানে আমাকেও ধাক্কা দিয়েছিল, ওকেও তো মেরেছিল, ওই বন্ধুটা নাকি কেঁপে কেঁপে উঠছিল ঘুমে। আচ্ছা আচ্ছা, কেঁপে কেঁপে উঠছে। আমি, তাই নাকি? তো এটা আমরা ঘুমের পরে আমাকে বলেছিল, আমি ওকে বলিনি আর। তা ওকে তো বাড়িতে পাঠিয়ে দিলাম, বাড়িতে চলে গেছে। তো পরের দিনেই ওর মা আমাকে ফোন করেছে, তো বললো, আরে পিন্টু, এত জ্বর এসছে, কিভাবে রে, কেন জ্বর এলো? তো আমি তো বুঝতে পারছি, আমি কাকিমা তাহলে আমি আসছি। আমি গেছি, তা ওর বাড়ি গেছি, গিয়ে দেখি 103-4 জ্বর। বুঝতো, 103-4 জ্বর উঠে গেছে। মানে কি মারাত্মক লেভেলের জ্বর। ও ভুল বকছে, এই আমি যাবো না, এই আমাকে টানিস না, আমি যা তা বলছে, মানে ওখানে যা যা হচ্ছিল ওইগুলো বলছে। আমি তো ভয় পেয়ে গেছি, ওর মার সামনে যদি এইগুলো বলে তাহলে তো কেস খেয়ে যাবে। আমিও কেস খেয়ে যাবো ওর মার কাছে। তা আমি ওকে কিভাবে চুপ করাবো, ও তো ঘুমের ঘরে ওটা করছে না। তা আমি এই ওর নাম ধরে রয়েছে, এই কি হলো রে, এই জল খাবি, আমি কথাটা এড়িয়ে দিচ্ছি। তো যাই হোক, ওর মা বললো, কোনো মতে ডাক্তারে নিয়ে চল ভাই বাবু। তা একটা রিক্সা দেখে ডাক্তারের কাছে নিয়ে গেছি। ডাক্তার রক্ত টেস্ট করতে দিল। মোটামুটি 7 দিন জ্বর ছিল। 7 দিন জ্বর ছিল, অনেক কষ্ট করে জ্বরটা ঠিক করা হলো। এই ওর জ্বর ঠিক হলো, শুনতে পাচ্ছি তৃতীয় জন যার গালে চর মেরেছিল, হ্যাঁ, ওর গালের এইগুলোতে ইনফেকশন হয়ে গেছে। টক্সাইড? হ্যাঁ, টিটেনাস দিয়েছি,
হুম। তা সত্ত্বেও ইনফেকশন হয়ে গেছে। তো যেই দোকান থেকে ওকে দিয়েছিলাম টিটেনাসটা, সেই দোকানে কথা বললাম গিয়ে, তো নিয়ে যেতে বললো, ওকে নিয়ে গেলাম, দেখলো ওই ওই ইয়ে হয়, ওই কি বিটেক না কি একটা মলম বেরিয়ে আছে, ওটা দিল, দিয়ে দেখি তবুও কমছে না। ওকেও ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ওকেও ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে মারাত্মক জ্বর, ওই গালের ব্যথায় মারাত্মক জ্বর, মারাত্মক। হুম। ওই জ্বরে ওর আর অবস্থা ভালো না। ওর ঘরেও লোক বলছে যে তোরা তিনজন ওর জ্বর, এরকম জ্বর। এই তো পরশু দিনেই আমি ওর সঙ্গে দেখা করে এলাম। হুম। হুম। মারাত্মক জ্বর, মারাত্মক জ্বর এসেছিল। এখন ওষুধপত্র খেয়ে অনেকটা সুস্থ আছে। হ্যাঁ, সুস্থ হয়েছে। ও কান ধরছে, বলছে বাবা এইসব আর কোনোদিন করবো না, এসবে আর কোনোদিন যাব না, এই বলছে। কিন্তু যাই তোমার হোক, এফেক্টটা তো আই থিঙ্ক সব থেকে ভয়ঙ্কর হয়েছে। বাবা মারাত্মক, মারাত্মক এফেক্ট। মানে তুমি বললে যে তোমার দাদার যে ব্যাপারটা ওটা আবার স্টার্ট হয়েছে। ও, আমার দাদার ব্যাপারটা, হ্যাঁ গো, আমি বুঝতে পারছি না যে আমার দাদার ব্যাপারটা আবার কি করে শুরু হয়ে গেল। সেই যে বলেছিলাম না, হুম। ওই লোক যার কাছে গিয়েছিলাম, ওই ঠাকুরমশাই, হুম। উনি বলেছিলেন যে ওই রেলে কাঁটাটা ছাড়াতে পেরেছি, জলে ডোবাটা ছাড়াতে পেরেছি, কিন্তু ভাই ওই গলায় দড়িটা ছাড়াতে পারছি না। তো ক্ষতিও করবে না ও, কিন্তু ছেড়ে যেতেও চাইছে না। আমি বলেছিলাম তাহলে কি করবো বলুন তো দাদা? তো বলে থাক, কিছু করার নেই, হুম। কিছু ক্ষতি করবে না। কিন্তু প্রস্তাব, মা মারা যাওয়ার পরের পরের দিন থেকে হুম। ওর গায়ে এই বড় বড় চাকা চাকা ফুসকা ফুসকা মতন বেরোলো প্রথম। হুম। 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 তো মানে আশ্চর্যজনক ভাবে 3 দিনের মধ্যেই ফোসকাটা ফেটে যাচ্ছে, আচ্ছা। তারপরের 3 দিনের মধ্যে ফোসকাটাও পরিষ্কার হয়ে যাচ্ছে, কিন্তু তার পাশে আবার একটা সেম ফোসকা হয়ে যাচ্ছে। এই করে করে মানে পায়ের বুড়ো আঙুল থেকে মাথার চুল পর্যন্ত ফোসকা ভর্তি হয়ে গেছে। কি যে অবস্থা! আবার হাসপাতালে নিয়ে গেলাম। হাসপাতালে নিয়ে গিয়ে ডাক্তার দেখালাম। তো ডাক্তার দেখে তো চিনতে পেরেছে, বুঝে সেই লোক না? না, হ্যাঁ স্যার। বলছে বাবা এ আবার কি হয়েছে? তো উনি আবার স্ক্রিনে পাঠালো, স্ক্রিন দেখলো, হুম। স্ক্রিন দেখে ওকে 3 দিনের জন্য ভর্তি নিয়ে নিল। এই আমাদের এই পরিস্থিতিতে, এই যে ডাক্তারেরা যে আন্দোলন, হ্যাঁ আন্দোলন আন্দোলন, করছিলেন, হ্যাঁ। হ্যাঁ, এই পরিস্থিতিতে 3 দিন ভর্তি হলো। হুম। তো হসপিটালের পরিস্থিতি মানে বুঝতে পারছি তো, ট্রিটমেন্ট অত ভালো হচ্ছিল না। তো শুধু ভর্তি ছিল, ওই স্যালাইন জল দিয়ে পরিষ্কার হচ্ছিল আর ওষুধ খাওয়া হচ্ছিল। এমনি ডাক্তারের ভিজিট খুব একটা বেশি ছিল না। তো 3 দিন পর চতুর্থ দিনে আমি হাসপাতালে গেছি ওকে দেখতে। 4টের সময় যেতাম কাজের ফাঁকে, গিয়ে দেখি ও বেডে নেই। সেই মনে আছে ওতে বলেছিলাম একবার পালিয়ে গেছিল? হ্যাঁ। 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 বাস, হ্যাঁ ঠিক এরকম সেম কেস হলো, দেখি গিয়ে বেডে নেই। হুম। আবার আমি চিন্তায় পড়ে গেলাম, সে আবার আগেকার মতো শুরু হলো নাকি? বেডে নেই। আর ওই ভদ্রলোক যে ঠাকুরমশাই, তিনিও বাড়িতে নেই, মানে তিনি তো আর এখানে থাকেন না, রিটায়ার হয়ে গেছেন। হুম। আর উনি যে কোথায় চলে গেছেন তাও জানি না। তোমার এখানে অনেকে কমেন্ট করেছিল, আমি পড়ছিলাম, অ্যাড্রেসটা চাইছিল। দেখো ভাই, আমি দিতে চাইছি, কিন্তু আমি তো ওখানেও বলেছি যে সে এখানে আর থাকে না। হ্যাঁ, দেবো কি করে? লোক মানুষের ভালো হোক, আমিও চাই, কিন্তু কি করবো বলো, দিতে পারিনি আমি। সে তো নেই, আর আমিও এখন বিপদে পড়েছি, নিজেও পাচ্ছি না তাকে, বুঝলে না? হুম। 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 কি করব, কোথায় যাব? ডাক্তারের সঙ্গে যোগাযোগ করলাম, সেই আবার একই কথা বললাম, পেশেন্ট হাসপাতাল থেকে দাদা চলে গেল স্যার, কিন্তু আপনাদের কোনো দায়িত্ববোধ নেই। হ্যাঁ, তো খুঁজে 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 দেখি রাস্তায়, মেন রাস্তায়, চিত্তরঞ্জন হসপিটালের মেন রাস্তায় ও ঠিক মেডিকেল কলেজের পাশেই একটা রক মতো করা আছে, ওখানে বসে আছে। আমি গিয়েছিলাম গলি গলি হয়ে, আসার সময় মেন রোড দিয়ে আসার সময় ওকে আমি দেখতে পেয়েছি। আমি বললাম, কি রে তুই হসপিটাল ছেড়ে এসে এখানে বসে আছিস? ওখানে তো প্রত্যেকে তোকে খুঁজছে, ডাক্তার আমি তো প্রথমে গিয়ে খুঁজছি তোকে। হুম। হ্যাঁ, বলছি ওর হাসপাতালে আমি আর থাকবো না। তাহলে কোথায় থাকবি? বলছে আমি ওই গলিতে যাব, ওই গলিতে শোবো। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলে। হ্যাঁ বলছে ওই গলিতে শোবো। হুম। কোন গলিতে শুবি?
ওই মনে আছে সেই গলায় দড়ি গলির ওখানে একবার শুয়েছিল বলেছিলাম, হ্যাঁ 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 হ্যাঁ। গিয়ে দেখেছিলাম না গলায় একটা 5 সুতো দিয়ে হুম। ওই গলিতে শোন। আমি তো তখন আমার মাথায় ঢুকেছে ঠাকুরমশাইয়ের কথা। তো আমি তো বলছি কি কথা বলছিস, তাহলে হাসপাতালে গিয়ে চল ডাক্তারের সঙ্গে কথা বলে আসি, ছুটি করে নিয়ে আসি তবে তো যাবি তুই। না তুই যা, চলে যা, আমি ঠিক চলে যাবো, যা চলে যা। কথা শুনছে না, জোর করে টানতে 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 হাসপাতালের গেটের সামনে নিয়ে গেছি। নিয়ে গিয়ে ওই সিভিক ভলেন্টিয়ার দাঁড়িয়ে থেকে ওদেরকে বললাম, দেখো দাদা এরকম বেরিয়ে এসেছে, এখানে নিয়ে যেতে হবে। তো ওরা 2-4 মিলে ধরে আমাকে হেল্প করলো, লিফটে করে ওপরে তুলে নিয়ে গেলো, ডাক্তারের সামনে হাজির করলো। ডাক্তার বলছে দেখো ভাই, এ চলে যাবে, আমি আর রাখতে পারবো না, তোমার তো কথার জবাব দিতে পারবো না, কেসটাকে আমি খাবো, এই পরিস্থিতিতে কোনো ডাক্তার নেই, আমি একা রয়েছি, আমি একা সামলাতে পারবো না। তো ওকে ওখান থেকে ছেড়ে দিই। পরের দিন আমি ছুটি ফুটি করিনি, চলে এলাম। যে কোথায় যাব, এখানে এক কালী মন্দির আছে, আমাদের এই কালী মন্দিরে যোগাযোগ করেছি। ওখানে গিয়ে হুম। যোগাযোগ করতে তো উনি একটা জল পোড়া করে দিল, বললো 11 দিন গায়ে স্নান করার পরে গায়ে মাখতে হবে, মেখে দেখ দেখ কি হয়, তারপরে পরে আমার বলিস। তো এখন 2 দিন মাখছে, তো দেখি কেমন কি থাকে, তবে কোন এফেক্ট আমি বুঝতে পারছি না, বুঝলে প্রস্তাব। আমি এখানে গেছিলাম, আমার সঙ্গে কোনো এফেক্ট হয়েছে, তাহলে তো আমার উপরে হবে না, কি এফেক্ট হচ্ছে বুঝতে পারছি না, নাকি সেই গলায় দড়িটা এখনো চেপে আছে, এই করছে, কিছু বুঝতে পারছি না। বাট এই জায়গাটা থেকে ফেরার পরই তোমার সাথে এই এফেক্টটা বেশি হলো, তাই তো? হ্যাঁ, এই জায়গাটা ফেরার পর থেকে আমার এটা শুরু হয়ে গেল। আমি ওই বাড়ি থেকে ফিরে এলাম, ফিরে এসে দেখি আমার দাদা এই অবস্থা, একে নিয়ে হাসপাতালে গেলাম, এই অবস্থা, হাসপাতালে ভর্তি হলো। তারপর থেকে এর মাথা আবার বিগড়ে গেল। এখনো পর্যন্ত, এই আজও পর্যন্ত, আমি তোমাকে ছবিটা পাঠানো হয়নি। এই একটু আগে পর্যন্ত, মানে রাত 9:10 নাগাদ আমি খাবার দিলাম, তখনও দেখি উন্মাদের মতন, কিন্তু খাবারটা খেয়ে নিচ্ছে প্রস্তাব, জানো। যে খাবারটা আমি দিয়ে আসছি না, সকালে কাজে যাওয়ার সময়, সকালের টিফিন, দুপুরের ভাত তরকারি সমস্ত দিয়ে আসছি, খাচ্ছি। আবার কাজ থেকে এসে আমি ওর সঙ্গে দেখা করছি, দেখা করে কথাবার্তা বলছি, টিফিন বাটি নিচ্ছি, আমার বাড়িতে আসছি, এখান থেকে আমি গা পা হাত টাত ধুয়ে আবার রাতের খাবার ভরে আবার ওকে দিয়ে আসছি। কিন্তু রাতের খাবারটা ওকে আমি খেতে দেখছি না, দেখতে পাই না, আমি তো চলে আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সকালে গিয়ে জিজ্ঞেস করলে হ্যাঁ খেয়ে নিয়েছি, খাবার কিন্তু কোনোদিন ফেলা যায়নি, কিন্তু চলে যাচ্ছে। হ্যাঁ, খাবার কিন্তু কোনোদিন ফেলা যায়নি, খাবার খেয়ে নিচ্ছে। কিন্তু আমি যখন গিয়ে দেখছি তখন বিছনা থেকে উঠতে পারছে না, বিছনা থেকে ওঠার শক্তি কিন্তু নেই। এমনকি ওর কিন্তু মুখেও পর্যন্ত ওইগুলো হয়েছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যার জন্য আঝালা খাবার, তবুও তো নুনটাতেও জ্বালা করবে তো। কিন্তু ও খেয়ে নিচ্ছে, কিন্তু ও খেতে পারছে। যাই হোক, কি কারণে জানি না, তবে এরকমই চলছে। আমি একজন ভালো খুঁজছি, যদি একটুখানি নির্মূল করা যায়। হ্যাঁ, দেখো এই দাদা আমার অবিবাহিত দাদা, হ্যাঁ অবিবাহিত দাদা, বিয়ে করেননি এই দাদা, এই অবস্থায় রয়েছে। লাইনটা একটু ডিস্টার্ব করছে। না, বললাম যে পুরো দায়িত্বটাই তোমার। হ্যাঁ, পুরো দায়িত্বটাই আমার। তুমি তোমার দাদার কথা বলছিলে, বাট তুমি তোমার একটা পিসির ঘটনা বলেছিলে, মনে আছে? হ্যাঁ, পিসিমার ঘটনা বলেছি। তারা কেমন আছে এখন? তারা, আমার পিসিমা আর নেই গো। পিসিমার ছেলে এবং তার বউ 15 দিনের মধ্যে মারা যায়। এই যে মারা গেছে 3 জনেই 15 দিনের মধ্যে। মানে শ্রাদ্ধের, পিসিমার যে ছেলের বউ, তার শ্রাদ্ধের বাঁশটাও খোলা হয়নি, মানে কি বলবো, মানে শ্রাদ্ধের কাজও শেষ হয়নি, তার মধ্যে মারা গেল পিসিমার কাজ শেষ হয়নি, তার মধ্যে মারা গেল পিসিমার ছেলে। মানে পিসিমার 15-16। আচ্ছা, পিসিমার ছেলের বউ আগে মারা গেছে। হ্যাঁ, উনি আগে মারা গেল, ঠিক। হ্যাঁ,
মানে কেসটা কি ছিল? মানে তুমি তো বলেছিলে যে তোমার যে দিদি রয়েছে, পিসির মেয়ে, তার হাজবেন্ড ছিল, মারা যায়, তারপরে সে এখানে এসে উৎপাত শুরু করে মৃত্যুর পর। উৎপাত, হ্যাঁ হ্যাঁ বাট হ্যাঁ। এটার কারণে তোমার তিনজনেই মারা গেল। হ্যাঁ, তো সেই উৎপাতটা করছিল, সেই উৎপাতটা কিন্তু এই তিনজনরাই সফর করেছে। হুম হুম হুম, একদম। সব থেকে বেশি সফর করেছিল পিসিমা, তার ছেলে এবং এই বউ। হুম হুম হুম। তো তার এই ঘটনাটা ঘটতে ঘটতে কিছুদিন পর মানে কিছু মাস পর, 3-15 মধ্যে এই তিনজনও মারা যায়। এই তিনজন মারা যাওয়ার পর এই তিনজন আবার ওইখানে গিয়ে জোটে। কোনখানে? যেখানে ওই তার জামাই যে কাজগুলো করছিল, এটা নিয়েও একটা ঘটনা আছে। কাজ করছিল, তাদের সঙ্গে জোটে। এবার পিসিমার ছোট ছেলে রয়েছে, তার বিয়ে হয়েছে অনেকদিন আগে, এবার তারা সফর করছে সেটা, মানে দল ভারী হয়ে গেছে। যে সিঙ্গেল পার্সন একজন ছিল, মানে জামাই, সে এখন দল ভারী করে নিয়েছে এই তিনজনকে নিয়ে গিয়ে মৃত্যুর পর এনারা তিনজন গিয়ে আবার ওখানে বাড়ি করেছে। এবার ওই 4 জন মিলে এখন তাণ্ডব হচ্ছে। খুবই সাংঘাতিক ব্যাপার এটা। এবার শুধু বাড়ি নয়, এবার পাড়া, এবার বাড়ি নয়, আশেপাশে বাড়ি, পাড়া মিলে তাণ্ডব চলছে। এই বিষয়টা আমি পিসিমার বাড়িতেই গিয়েছিলাম। তার ওখানে মেয়ে থাকে, আর এক মেয়ে থাকতো অনেক দূরে, বাড়িটা ফাঁকা করে থাকবে, সেই মেয়ে এখানে এসে থাকে, আর ছোট ছেলে, তার বউ, বাচ্চা এখানে থাকে। এখন এরা এটা সফর করছে। মানে এখনো ফুল ফ্লেজে প্রবলেম চলে আছে, বলো? পুরো প্রবলেম চলছে। আমার এই প্রবলেম, আমার ঘরের অসুবিধা, আমার এইসবের জন্য আমি আর ওখানে গিয়ে অ্যাটেন্ড করতে পারছি না, ওদের সমস্যাটা শুনতে পারছি না, ওদের ডিটেলসটা জানতে পারছি না। তবে আমি যাব, খুব তাড়াতাড়ি যাব। কিরকম কি রয়েছে আমার এই ছোটদা, মানে পিসির ছোট ছেলে, তার বউরা কেমন রয়েছে, তাদের সঙ্গে গিয়ে একটু দেখা করে আসতে হবে। তোমার তো লাইফে মানে মাল্টিপল ফোল্ডে এইসব কেস হয়েছে। সত্যি, কিন্তু আর আমার এইসব নিয়েই চলছি, আমি চলছি। আর আমাকে ভগবান উপরবেলা সুস্থ রেখেছে এইগুলো সুস্থ ভালো সফর করার জন্য। কি করবো বলো? বুঝতে পারছি বিষয়টা। ঠিক আছে পিন্টুদা, তোমার সাথে কথা বলে অনেকদিন পরে অনেক ভালো লাগলো। যে এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করলে সেগুলো তো মারাত্মক এক্সপিরিয়েন্স। তোমার পিসির ঘটনা জানবো কিন্তু আমরা প্রপারলি। ঠিক মানে এত পরপর 3টে ক্রিয়া শ্রাদ্ধ হলো, আমার নিশ্চয়ই কিছু একটা রয়েছে। মানে ওই অবস্থায় শরীরে ওই কি বলে ওষুধ অবস্থাতেই পরপর 3জন মারা গেল। মানে একজনের কাজ শেষ হয়নি আরেকজন মরে গেল, আরেকজনের কাজ শেষ হয়নি আরেকজন মরে গেল। কিভাবে কি হয়ে গেল আমরা নিজেরও অবাক। আর তারপরে তো আমার মাও চলে গেল। পিন্টুদারের পরের ঘটনাগুলো কি আপনারা জানতে চান? তাহলে অবশ্যই কমেন্ট করে জানান, পিন্টুদার আরও ঘটনা জানতে চাই। কিউরিও ফাইটার আজকের এই ঘোষলি কল রেকর্ডিংটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন, এবং কিউরিও ফাইটের এই ঘোষলি কল রেকর্ডিংয়ে আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান সেটাও আমাকে জানাবেন। আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন, এবং আমার সাথে এরকম একটা ঘোষলি কল রেকর্ডিং করতে যোগাযোগ করতে পারেন curiofite@gmail.com এই ইমেল আইডিতে, এবং ইনস্টাগ্রামেও ডিএম করতে পারেন। এই বাড়িটা, যে বাড়িটা নিয়ে আজকে কথা হলো, সেটার ফটো দেখতে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান। তাহলে চলুন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ অবধি কিউরিও ফাইটের আরও এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন, এবং কিউরিও ফাইটের পরবর্তী এপিসোড আসছে রবিবার দিন দুপুর ঠিক 3টের সময়। আপনারা তৈরি তো?